বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, বিটিআরসিকে আগের বক্তব্য সরানোর নির্দেশ। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। ধর্মীয় নেতাদের সঙ্গে বিকেলে প্রধান উপদেষ্টার বৈঠক, ঐক্যবদ্ধভাবে ভারতের মিথ্যাচারের জবাব দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা হলেই পাইকারি গ্রেফতার নয় বললেন আইজিপি। ভৈরবে পুলিশের জালে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন। ফিরছে পুরনো শিক্ষাক্রম, মাধ্যমিকে বাংলা ইংরেজিতে সংযোজন বিয়োজন হচ্ছে প্রবন্ধ ও কবিতা, থাকছে জুলাই গণঅভ্যুত্থানও। বাংলাদেশে রোগী ও পর্যটক না থাকায় চাপের মুখে পশ্চিমবঙ্গের অর্থনীতি, চিকিৎসা সেবা চালিয়ে যাবে মেডিকেল অ্যাসোসিয়েশন। এবং সিলেটে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড নারী দল, হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগ্রেসদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে থাকা আগের বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কিছুদিন পরপরই ফাঁস হতে থাকে তার ফোনালাপ। বিভিন্ন পদের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একের পর এক অডিও কল রেকর্ডে উঠে আসে তার দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা। এসব অডিও কলে শোনা যায় নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতেও। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী দলের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশনাও দিতে শোনা যায়। আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে 5 আগস্টের পর বিদ্বেষমূলক যত বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাছেও। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার ল্যান্ডেড প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ হবে না রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। গেল 19 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এ রুল জারি করেন হাইকোর্ট। 2011 সালে 30 জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। এ নিয়ে রিটের উপর দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করলেন। পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে, সব শেষ করে আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার
সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ সব ধর্মীয় দল ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। বৈঠকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় জানিয়ে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছে দলগুলো। এর আগে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে, ঐক্যবদ্ধভাবে জবাব দিতে পারলে দেশটির মুখে চুনকালি পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার পূর্বাঞ্চলে বিশ্ব ভলেন্টিয়ার দিবসের অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা মাইল ফলক হয়ে থাকবে। এ সময় বাংলাদেশ নয়, ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা দরকার বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারি সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবীরা বড় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার। সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দরকার। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মধ্যে একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। ওই জন্যই উনি বলছেন যে ওনার দেশের জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝে পারি যে বাংলাদেশের জন্য ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী তখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একসময় মানুষ ভারতকে ভালোবাসলেও দেশটির ভূমিকায় এখন মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। ভারত বহু আগেই এদেশের মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে প্রতিবন্ধী দিবসের সেমিনারে তিনি এসব কথা বলেন। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতই আমাদের কাছের বন্ধু ছিল, তবে আগস্ট গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে গণহত্যা নিয়ে নীরব ভূমিকা দুদেশের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। সম্পর্ক উন্নয়নে ভারতকে বুদ্ধিদীপ্ত ও আলোকিত নেতৃত্বের পাশাপাশি এদেশের মানুষকে সম্মান করতে হবে বলেও জানান উপদেষ্টা। যখন গণতন্ত্র মরে যাচ্ছিল ভারত চুপ ছিল। আমার দেশের বাচ্চাগুলোকে যখন মেরে ফেলা হচ্ছিল ভারত চুপ ছিল। আমার এখানে যখন আমার পুরো কাঠামো ভেঙে যাচ্ছে, সারা দেশে এরকম একটা অভ্যুত্থান হচ্ছে, ভারত চুপ ছিল। আমার দেশে যখন একটার পর একটা নির্বাচন হলো, খারাপ থেকে খারাপতর, খারাপ থেকে আরো খারাপতম, তমতর যাই বলো, খারাপ, ভারত একটা বারও উচ্চারণ করে বলেনি বন্ধ করো তোমরা এই তামাশা, গণতন্ত্র বাংলাদেশে নস্যাৎ হচ্ছে। এককালের সবচাইতে কাছের বন্ধু, আমাদের জনমানুষের পাশে ছিল ৭১-এ, আমাদেরকে আশ্রয় দিয়েছিল, সেই ভারত বহুদিন আগে মুখ ফিরিয়ে নিয়েছে এই দেশের মানুষের থেকে। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত 12:15টার দিকে ভৈরব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। শাহিন মিয়া জানান, বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে ভৈরবে চন্দনের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয়। পরে রাত 11টার দিকে অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে আটক করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নবম দশম শ্রেণীতে 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়েও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে। নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। কেমন হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই এবং কারিকুলাম? জেডাই মামুনের ক্যামেরায় বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। আজ থাকছে দ্বিতীয় পর্ব। নতুন শ্রেণীতে উত্তীর্ণ হতে স্কুলগুলোতে শিক্ষার্থীরা ব্যস্ত বার্ষিক পরীক্ষা দিতে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিছু কিছু বিষয়ে করা হচ্ছে সংযোজন বিয়োজন। এদিকে তাদের জন্য 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জন করে ছাপানো হচ্ছে। এখন আসা যাক কি পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাচ্ছে 7টি গদ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, জহির রায়হানের বাঁধ, মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে যুক্ত গদ্যগুলো হচ্ছে জহির রায়হানের 21-এর গল্প, জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাওয়া 4টি কবিতা, কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো, কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা। নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ থেকে বাদ যাচ্ছে সেলিনা হোসেনের কাকতারুয়া উপন্যাসটি। আর নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠে যুক্ত হচ্ছে হুমায়ুন আহমেদের 1971 উপন্যাসটি। নবম দশম শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ যাচ্ছে ইউনিট 1 হিসেবে থাকা ফাদার অব দ্য নেশন। নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে নতুন যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ, লোনলিনেস, জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি অধ্যায়। শুধু নবম দশম শ্রেণী নয়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে। নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। নবম দশম শ্রেণীতে পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে এ অধ্যক্ষ জানান, পুরনো কারিকুলামে পাঠদানে প্রস্তুত শিক্ষকরা। একটা বই যখন যথাসময় স্টুডেন্টদের হাতে যাবে, স্টুডেন্ট যখন এটা শিখতে পারবে। আরেকটা আপনি যেটা বলছেন যে আমরা সবসময় চিন্তা করি ইতিহাসকে সামনে রেখে এগিয়ে যাওয়া, স্টুডেন্ট যখন তার নির্দিষ্ট সময় বইটা হাতে পায় সে কিন্তু এগিয়ে যেতে পারে। সময় পার হয়ে গেলে তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান জানান, ইতিহাসে যার যে ভূমিকা সেটাই নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইতিহাস বিষয়ক পাঠ্যপুস্তকে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু স্থান পেয়েছে। থাকছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। ইতিহাস ভিত্তিক যে ঘটনাগুলি, বিশেষ করে মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছেন, কিংবা আমাদের ইতিহাসে যারা শেরেবাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, জিয়াউর রহমান, তারপরে আমাদের তাজউদ্দিন আহমেদ, তাদের ভূমিকাটা ওইভাবে আগের বইগুলোতে ছিল না। পাঠ্য বই বিতরণের 25 দিন বাকি থাকলেও এখনও নবম শ্রেণীর দরপত্র আহ্বান করা হয়নি। ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই, জানায় এনসিটিভি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। 16 ডিসেম্বর প্রথমবার বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে মৌলভীবাজারে শমশেরনগরে নতুন বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে কথা বলেন তিনি। জানান, দেশের আকাশ মুক্ত রাখার পাশাপাশি আন্তর্জাতিকভাবেও নানা ধরনের সেবামূলক কাজ করার কথাও জানান বিমান বাহিনীর প্রধান। শাহাদাত নিশাদের রিপোর্টে বিস্তারিত এবং জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
সিলেটের মৌলভীবাজার শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর 52তম নতুন বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে এই কুচকাওয়াজ ও মার্চ পাস্ট অনুষ্ঠান উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ৩৭৮ জন পুরুষ এবং ২১ জন নারীসহ ৩৯৯ জন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। প্রধান অতিথির বক্তব্যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের শহীদ ও জুলাই আগস্ট বিপ্লবে হতাহতদের স্মরণ করেন বাহিনী প্রধান। দেশের আকাশ মুক্ত রাখার পাশাপাশি আন্তর্জাতিকভাবে নানা ধরনের সেবামূলক কাজ করার কথা জানান তিনি। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করলেও বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাসান মাহমুদ খান আরও জানান, দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিমান বাহিনী। দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহের সকল ফ্লাইটে নির্বিঘ্নে ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদলে গিয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরের সেবা কার্যক্রমের দৃশ্যপট। এই সময় বিমান বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের দক্ষতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। মামলার অজুহাতে পাইকারি হারে কাউকে গ্রেফতার নয়, তদন্তে সম্পৃক্ততা পেলেই আনা হবে আইনের আওতায়, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ সংস্কারে জনগণের সহযোগিতা চান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। গেল ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর গত ২০ নভেম্বর পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা ও নিরীহ পুলিশ শহীদ হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র, কিশোর, সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া কর্তব্য পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। মামলায় আসামিদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। যেহেতু এটা একটা স্পষ্ট এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,০০০ লোক এই কয়েকদিনে, বাংলাদেশের ইতিহাসে কেন অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসেও তো এরকম নাই। আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে দেশের সবাইকে সহযোগিতার আহ্বান জানান এই পুলিশ প্রধান। আপনারা জানেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। জাতীয় নিরাপত্তা ইস্যুতে পুলিশ কাজ করছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেন কেউ হয়রানি না হয় সে বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি যে হুঙ্কার দিয়ে আসছে তার বিরোধিতা করেছে ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। সংবাদ সম্মেলনে সংগঠনটির 2 সদস্য জানান, রোগীদের মধ্যে কোনোভাবেই ভেদাভেদ করা হবে না। রোগী বয়কট না করার আহ্বান জানান তারা। লুৎফুর কবিরের রিপোর্ট।
বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনায় প্রভাব পড়েছে ভারতের চিকিৎসা খাত থেকে শুরু করে পর্যটনে। বাংলাদেশিদের প্রবেশে মোদী সরকার ভিসা নীতি কঠোর করায় বড় ধাক্কা লাগে ভিন্ন ভিন্ন সেক্টরে। নিউ মার্কেট থেকে অন্যান্য জায়গায় ক্রেতা শূন্যে মাথায় হাত ব্যবসায়ীদের। আর তা চলতে থাকলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে শীঘ্রই বড় ধস নামার শঙ্কা রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে সম্প্রতি পশ্চিমবঙ্গের ভুইফোর জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তে ভারতের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। এমনকি রাজ্যের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও চিকিৎসা না দেওয়ার হুঙ্কার দিয়েছেন। এর বিরোধিতা করে প্রতিবাদ জানালো ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (IM). বুধবার সংবাদ সম্মেলনে অংশ নেয়া সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখার 2 সদস্য বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির মুখে ভারতের চিকিৎসা ও পর্যটন খাত। আমাদের রাজ্যের ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, দিয়েছে যে 30% রোগী কমে গেছে। ভারতের সব হাসপাতালগুলোকে সঠিকভাবে রোগীদের সেবা দেওয়ার আহ্বানও জানান সংগঠনটির আরেক সদস্য। আমরা কোড অফ মেডিকেল এথিক্স, আমরা হিপোক্রেটিক শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত, কিন্তু রোগীদের কোনো বয়কট বা বঞ্চনা করবে না। এদিকে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের অতিরিক্ত 10% ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালান্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এমন ঘোষণা দেন হাসপাতালের 2 শীর্ষ কর্মকর্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।